আপনারা দেখছেন ট্রাইব টিভি। এই মুহূর্তে আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে। মূলত সারা সময় সব সময়ের যে পলিটিক্যাল ডিবেট হয় সেই জায়গা থেকে কিছুটা সরে গিয়ে আজ এক পার্সোনাল ইন্টারভিউ নেওয়ার সময় এসছে, সাক্ষাৎকারের সময় এসছে। এই মুহূর্তে ঠিক আমার সঙ্গে রয়েছে রাজ্য কমিটির সদস্য, বাম নেতা শতরূপ ঘোষ। শতরূপদা, তোমাকে স্বাগত ট্রাইব টিভি। এই সবসময় এই পলিটিক্যাল ডিবেট থেকে একটু সরে গিয়ে একটু ভিন্নধর্মী আলোচনাও করবো, তারপর পলিটিক্যাল কথাতেও আসবো। মূলত এই 2005 সাল থেকে যদি আমি ধরি, তাহলে 2005 সাল থেকে তুমি আশুতোষ কলেজ হিসেবে যদি আমি ধরি, সেখান থেকে তোমার মূলত জার্নিটা শুরু অফিসিয়ালি, এবং তারপরে দীর্ঘদিন পেরিয়েছে এখন 2024 সাল। এই পলিটিক্যাল জার্নি শুরু করার মূলত কারণটা কি? পলিটিক্স কেন? দেখো, এটা কি শুরুটা তো কারোর ক্ষেত্রেই খুব সম্ভবত ওরকমভাবে খুব দীর্ঘ পরিকল্পনা নিয়ে হয় না। বিশেষ করে কলেজ জীবনে ছাত্র রাজনীতির শুরু, ওটা একটা মানে এক প্রকার একটা চিন্তাভাবনা, এক প্রকার ভালোবাসা, এবং তার সাথে এক অর্থে বলাও যায় বন্ধুত্ব কিছুটা দলে পড়ে করা, এইভাবেই শুরু হয়। আমি সাধারণভাবে বামপন্থী ছিলাম মোটামুটি আমার স্কুল জীবনের একটু শেষ দিক থেকে। সেটা মূলত কিছু কালচারাল ইনফ্লুয়েন্স, সেটা আমার মানে সেটা বলতে পারো যে ধরনের কবিতা আমি পড়তে ভালোবাসতাম, যে ধরনের গান শুনতে ভালোবাসতাম, যে ধরনের সিনেমা, যে ধরনের সাহিত্য পড়তে ভালোবাসতাম, সেগুলো একটা বামপন্থী মানে একটা মনোভাব আমার তৈরি হয়েছিল। তারপরে কলেজে ঢুকে মানে কি বলবো, বন্ধু বান্ধবদের সঙ্গে কলেজে সোশ্যাল ফেস্ট ইত্যাদি অনুপ্রাণিত হওয়া বা কোনো কিছু দেখে পলিটিক্সে জয়েন করা, শুধুমাত্র বন্ধু বান্ধব বা পারিবারিক না কোনো ঘটনা আমাকে সেই সময় যে বিরাট পার্টিকুলার কোনো একটা ঘটনা খুব অনুপ্রাণিত করেছিল তা নয়। তার আগেই 2004-এর লোকসভা ভোট হয়েছিল। সেই সময় আমি স্কুলে পড়ছি, ক্লাস 12 ওরকম সময়। তো ওই যে কয়েকটা বছর গেছিল, ততদিনে আমাদের পলিটিক্যাল ওপিনিয়ন একটা তৈরি হয়ে গেছে। সেই সময় আমরা দেখেছিলাম, মানে তখন আমাদের হয়তো যখন গুজরাটের দাঙ্গা হচ্ছে, তখন আমাদের এরকম 14-15 বছর বয়স হবে, মানে 86 থেকে 2001-2 এই সময়, মানে প্রায় 16 বছরের কাছাকাছি বয়স, 15-16 বছর বয়স। ওই গুজরাটের দাঙ্গা থেকে শুরু করে ওই একটা সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মের নামে এরকমভাবে একটা মানুষকে খুন করা, এই করা, মানে এইগুলো আমাদের মধ্যে সেই আমার বন্ধুবান্ধব আমাদের বয়স অনেকের কাছেই ওইগুলোকে চোখে দেখে একটা এই সাম্প্রদায়িক রাজনীতির প্রতি একটা ঘেন্না তৈরি হয়েছিল। এবং তার বিকল্প যে বামপন্থীদের যে ন্যারেটিভ, সেটা আমাদেরকে খুব আকৃষ্ট করতো এই সময়। এবং সেটা তুমি যদি একটা ইনসিডেন্ট বলো, তাহলে আমি বলবো যে গুজরাটের ওই দাঙ্গাটা মানে একটা স্টেট স্পন্সর্ড একটা জেনোসাইড, সরকারের দ্বারা অর্গানাইজ করা একটা গণহত্যা। এইটা আমাদের মানে জীবনে কি করবো না, কাদের মতো কোনোদিন হব না, এইটা ঠিক করতে খুব সাহায্য করেছিল। এবং তার বিকল্প ন্যারেটিভটাও খুব আকৃষ্ট করেছিল, বামপন্থীদের যে বিকল্প ন্যারেটিভ, বিকল্প সোশ্যাল কালচারাল ন্যারেটিভ, এই দুই মিলিয়েই বলতে পারো। তারপরে কলেজে এসে যা হয় না তো, কিন্তু তখন সেটা একটা চিন্তাভাবনা স্তরে ছিল, তখন তো সক্রিয় একটা সাংগঠনিক ব্যাপার ছিল না তার মধ্যে কোনো। সেই সাংগঠনিক সক্রিয় ব্যাপারটা হয় সেটা কলেজে এসে পড়ে। 1977 সাল থেকে জ্যোতি বসু রয়েছেন, এবং সেখান থেকে যদি দাঁড়িয়ে দেখি দীর্ঘ অনেকটা সময়, এমন কোনো পলিটিক্যাল লিডার রয়েছে যে কিনা তোমার এই ন্যারেটিভটাকে আরেকটু বেশি এগিয়ে যেতে সাহায্য করেছিল বা ইনফ্লুয়েন্স করেছিল তোমাকে রাজনীতির দিক থেকে? হ্যাঁ, জ্যোতি বসুই করেছিলেন। জ্যোতিবাবু আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছেন, এটা ঘটনা। পরবর্তীকালে বুদ্ধদাও খুব অ্যাট্রাক্ট করেছে। বুদ্ধদাকে আমরা কিছুটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। জ্যোতিবাবুকে তো আমি কখনো ওইভাবে সামনাসামনি ওনার সাথে কথা বলিনি, দূর থেকে দেখেছি ওনাকে, তাও খুবই সামান্য 2-3 বার। কি এমন বিষয় যেটা ইনফ্লুয়েন্স করলো তোমাকে? জ্যোতিবাবুর ক্ষেত্রে বলতে পারি আরও অনেক কিছু আছে, 100টা বিষয় আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা বলবো তা হচ্ছে উনি কখনো মানুষকে মিথ্যে কথা বলতেন না। উনি অত্যন্ত মানে নিজেদের ঠিক হোক ভুল হোক, দেখো আমার এখন একটা মনে, তুমি তখন নিশ্চয়ই খুবই ছোট, 2009 সাল, তোমার তখন কতই বা বয়স হবে, আমাদেরই তখন 23 বছর বয়স। তো আমার একটা তোমার ছোট্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। জ্যোতিবাবুর ওই আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বোধহয় রাজ্য সেক্রেটারিয়েট মিটিং ছিল, আমাদের টিভিতে দেখা, তখন আমরা তো আর তখন আলিমুদ্দিন স্ট্রিটে যেতাম না ইয়েতে। তো উনি সিঁড়ি দিয়ে নামছেন, গাড়িতে উঠছেন, সেই সময় তার আগেই এটা ঠিক হয়েছে যে পশ্চিমবাংলায় কংগ্রেস তৃণমূল জোট হবে সে বছর। তো তার আগে এইসব সিঙ্গুর, নন্দীগ্রাম, পরবর্তীকালে আমাদের এই পরমাণু বিলের উপর সমর্থন প্রত্যাহার, এগুলো ঘটে গেছে। সুতরাং তখন থেকেই একটা পরিবেশ তৈরি হয়েছিল যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের পরের বার একটা অ্যাডজাস্টমেন্ট হবে না, একটা মুখোমুখি লড়াই হবে, এবং কংগ্রেস তৃণমূলের দিকে হেলে যেতে পারে পশ্চিমবাংলায়, যার ফলে বামফ্রন্ট বিরোধী ভোটটা এক জায়গায় চলে আসবে। এবং তার আগে যেহেতু সিঙ্গুর, নন্দীগ্রাম হয়ে গেছে, পার্টি কিছুটা একটা কঠিন লড়াইয়ের মধ্যেই তখন ছিল। তো জ্যোতিবাবু নামছেন, গাড়িতে উঠছেন, তার আগেই মোটামুটি তখনও জোট হবে হবে না, কংগ্রেস তৃণমূল এরকম চলছে আর কি। তা জ্যোতিবাবুকে একথা সে কথা জিজ্ঞেস করার পরে একজন সাংবাদিক তিনি জিজ্ঞেস করলেন, এবং জ্যোতিবাবু বলছেন, মানে ন্যাচারালি সেখানে বুঝতেই পারছো গোটা বাংলার, গোটা দেশের মিডিয়া ওখানে আছে।
জিজ্ঞেস করলেন যে কংগ্রেস তৃণমূলের যদি জোট হয় আপনাদের কি অসুবিধা হতে পারে, আপনাদের কি আসন কমতে পারে? জ্যোতিবাবু এক কথা বলেন যে হ্যাঁ, কয়েকটা আসন কমতে পারে, বলে গাড়িতে উঠে চলে গেলেন। আমি বলছি ধরো কোন নেতা বলবেন এটা? ধরো তার 3 মাস পরে একটা ভোট, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে আপনাদের কি আবার আসন কমবে, এই যদি এইটা হয়, পৃথিবীর কোন নেতা বলবেন যে আমাদের আসন কমতে পারে? সেই সময় তো ধরা যেতে পারে যে কংগ্রেস তৃণমূল সবসাবে উত্থান হচ্ছে। না সবে উত্থান কেন, তার আগে তৃণমূল পঞ্চায়েতে ভালো ফলাফল করেছে 2018-এ। বড় বিষয় হচ্ছে যে কংগ্রেস তৃণমূলের এই যে সংবেদন হওয়ার একটা যে প্রসেস, সেই সময়টাতে হয়তো ভাবতে পারেন যে যদি বসু যে কংগ্রেসের একটা নিজস্ব জায়গা রয়েছে বা তৃণমূলের একটা জায়গা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এসে সত্যি কথা বলছে। না এই সময়তে দাঁড়িয়ে কি ভাবতে পারেন তো ভালো কথা, আমি ভাবতে পারার কথা বলছি না, আমি বলছি এটা তুমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বা সাংবাদিক হিসেবে বলতে পারো, কিন্তু রাজনৈতিক নেতারা তো সবসময় যা ভাবেন তা মুখে বলেন না, এটা তো ঘটনা। এবং এর মধ্যে লুকোচুরি নেই। আরে আমি তোমায় বলছি তো তোমাকে যে তুমি ধরো তুমি যে কোনো নেতাকে তুমি যদি জিজ্ঞেস করো, ধরো সামনের লোকসভা ভোট, তুমি 4টে পার্টি 4টে লোককে জিজ্ঞেস করো যে আপনাদের সিট বাড়বে, সবাই বলবে আমাদের সিট বাড়বে। তার মানে তো এই নয় সবার পার্টির সিট বাড়বে, কারোর একজনের হয়তো বাড়বে, কারোর কমবে, সেটা আলাদা কথা। কিন্তু কেউ তো এটা মুখে বলে না। যে কোনো নেতার কাছ থেকে তুমি তখন কি উত্তর আশা করো? বা সাধারণত আমরা কি শুনে থাকি যে না আমাদের কোনো অসুবিধা হবে না, কিছু হবে না, হয়ে যাবে। কিন্তু এই যে জ্যোতিবাবুর এই যে মানুষের প্রতি এই যে সততা, একটা সৎ অ্যাপ্রোচ, কেন উনি এটা থিওরিটিক্যালি বিশ্বাস করতেন যে ওই একটা হিন্দি গান ছিল না, ইয়ে পাবলিক হ্যায় ইয়ে সব জানতি হ্যায়। উনি জ্যোতিবাবু মানে এই রকম একটা শীর্ষ স্তরে পৌঁছেছিলেন, মানে মানুষ ওনার এরকম একটা ক্যারিজমেটিক অ্যাপ্রোচ ছিল, ওনার কথা মানুষ এত ভরসা করতো, বিশ্বাস করতো। কিন্তু এটা আমি বুঝেছিলাম যে পরেও যখন ওটাকে নিয়ে ভেবেছি যে ওনার প্রতি মানুষের এই বিশ্বাসটা ওয়ান ওয়ে ট্রাফিক ছিল না। মানুষ ওনাকে বিশ্বাস করতেন, কেননা সাধারণ মানুষও জানতেন যে জ্যোতিবাবু আমাদেরকে মিথ্যে কথা বলবেন না। এমন নয় যে উনি আমাদেরকে ভুল বোঝাবেন। উনি একটা প্লেজেন্ট কথাও যেভাবে বলবেন যে সততার সঙ্গে, আনপ্লেজেন্ট কথাটাও জ্যোতিবাবু ওরকম সততার সাথেই আমাদেরকে বলবেন। মানে উনি যেটা পার্টির মিটিং মিছিলে সমাবেশে সবসময় বলতেন যে মানুষের কাছে কি আমাদেরকে বলতে হবে আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি সেটাও বলতে হবে সৎভাবে, এবং কেন করতে পারিনি সেটা ব্যাখ্যা করতে হবে। তারপরে মানুষ বিচার করবেন, মানুষ সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত যাই হোক না কেন আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। আমি বলছি এই যে ক্ল্যারিটি, এই যে ট্রান্সপারেন্সি, মানে এইটা না, মানে ধরো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এত বছর ধরে গোটা দেশের এতগুলো পার্টি মিলে তাকে বলেছেন দেশের প্রধানমন্ত্রী হতে, এই স্টেশনের একজন নেতা, তিনি মানে আলটিমেটলি দিনের শেষে যে এতটা সৎ হতে পারেন। জীবনের প্রথম যেদিন রাজনীতি করতে গেছিলেন, যেদিন প্রথম মিছিলে হেঁটেছিলেন, যে সততা নিয়ে, মানুষের প্রতি যে কমিটমেন্ট নিয়ে, গোটা জীবনের এই ট্র্যাজেক্টরিটা পার করার পরেও মানে মৃত্যুর কয়েক মাস আগে কার্যত, মানে তখনও পর্যন্ত এই মানে সততা অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়নি। আমি বলছি এইটা আমাকে ভীষণ ইনফ্লুয়েন্স করেছিল। যে জ্যোতি বসুকে নিয়ে বলা হোক বা বুদ্ধদেব বাবুকে নিয়ে বলা হোক, সততার কথাটা সবসময়ই সবাই বলছে, শুধু তোমাদের বলে ব্যাপার নয় বা সিপিএম পার্টির কথা থেকে নয়, সিপিআইএম বামফ্রন্ট শুধুমাত্র নয়, জনতা জনতার জন্য জানে যে জ্যোতি বসু বা বুদ্ধদেব বাবুর ক্ষেত্রে সততার ব্যাপারটা খাটে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সময়কালীন অবস্থাতে নয় জ্যোতি বসু বা বুদ্ধদেব বাবু রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে সততার প্রতীক ব্যাপারটা খাটছে। তাহলে কি 2024-এ দাঁড়িয়ে বা এই সময়কালীন অবস্থাতে কি সেরকম সততার প্রতীক বা সততাযুক্ত নেতার অভাব হয়ে যাচ্ছে? না, আমাদের পার্টিতে বলতে পারি কোনো অভাব নেই, তৃণমূলে অভাব থাকতে পারে, কি বিজেপিতে থাকতে পারে। বলা হয় সমস্ত রাজনৈতিক, দেখো জ্যোতিবাবুর সততা নিয়ে আমি যে কথাটা বললাম, দুটো আলাদা, মানে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সততা, যেটা হয়তো খুব সম্ভবত তুমি মিন করছো, এবং যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দিক। আর একটা হচ্ছে যে আমি বলছি যে অনেস্টি অফ থট অ্যান্ড অনেস্টি অফ পারপাস, আমি সেটার কথা বললাম। তুমি যদি ফাইন্যান্সিয়াল সততার কথা বলো, দেখো আমি তোমার একটা কথা বলি, একটা মানুষ সৎ হবে, চোর হবে না, তো স্বাভাবিক কথা, তাই না? তুমি যখন রাস্তা দিয়ে দুটো পায়ে ভর দিয়ে হাঁটো, কেউ কি দেখে বলে বাহ ছেলেটা কি সুন্দর দু পায়ে হাঁটছে, দু হাতেও তো হাঁটতে পারতো, কিন্তু দেখো দু পায়ে হাঁটছে, কেউ তো বলে না। তার কারণটা হচ্ছে মানুষ দু পায়ে হাঁটবে, এটাই স্বাভাবিক। সেরকম একটা মানুষ চোর হবে না, কোনো নেতা সৎ হবে, এটাই স্বাভাবিক। কারণ মুশকিলটা হচ্ছে চারদিকে এখন এমন চোর থাকে, হ্যাঁ সেটাই, হ্যাঁ আমি যদি এটা শেষ করতে পারি আমার কথাটা, যে এখন চারদিকে আমরা এত চোরেদের ভিড় দেখছি, সেখানে খুব স্বাভাবিক জিনিসটাকে খুব অস্বাভাবিক লাগছে। মানে হঠাৎ করে একদিন তোমার পাড়ায় যদি সবাই হাতের ভরে হাঁটে, তখন তুমি যদি সুস্থ মানুষের মতো পায়ে জোরে হাঁটো, তখন তোমাকে মনে হবে একটা মহাপুরুষ নেমে এসেছে স্বর্গ থেকে। এই যে আমরা বলি যে বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত সৎ, কোনোদিন চুরি করেননি, এটা সত্যি কথা, কিন্তু এটাও তো সত্যি যে চুরি তো করার কথাও ছিল না। যে নেক্সট লাইনটা অ্যাড করলে সেই লাইনটা খুব একটা বেশি কেউ বলে না। কোনটা? যে বুদ্ধদেব ভট্টাচার্য চুরি করেননি, আমি এই শব্দটা মনে হয় কেউ এইভাবে ইউজই করেনি আজ অব্দি, হয়তো সাহস পায়নি বা না মানে জায়গাটা পায়নি হয়তো। আমি মানে তুমি কি অর্থে বলছো জানি না, কিন্তু হ্যাঁ সেটাই, মানে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু কেউ চোর বলেনি, কিন্তু এই যে বলা হচ্ছে যে বুদ্ধবাবু চুরি করেননি, বুদ্ধবাবু সৎভাবে সরকার চালিয়েছেন, এটাই তো স্বাভাবিক। উনি তো কোনো মহান কাজ করেননি, এটা মানে সৎভাবে সরকার চালাবে, এটাই তো স্বাভাবিক। তার ঠিক হতে পারে, ভুল হতে পারে, তার পলিসিতে ঠিক হতে পারে, ভুল হতে পারে, দুটো সিদ্ধান্ত ঠিক হতে পারে, দুটো সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু লোক চুরি করবেই বা কেন? কিন্তু এখন মুশকিল হচ্ছে এত চোর দেখছি চারপাশে,
চারপাশে যে কোনো মানুষ যদি একজন স্বাভাবিক মানবিক প্রবৃত্তিগুলো যার মধ্যে আছে তাকেই আমাদের মহাপুরুষ মনে হচ্ছে। এটা কিন্তু একটা ক্রাইসিস, এটা ক্রাইসিস অফ সিভিলাইজেশন। এটা একেবারে চাণক্য বলতেন যে যদি ভালো বন্ধু হয় তাহলে সাফল্য পাওয়া যায়, যদি খুব ভালো শত্রু হয় তাহলে আরো বড় সাফল্য পাওয়া যায়। এই সময়কালীন অবস্থাতে তৃণমূল কংগ্রেসের অপোজিটে যদি ধরা হয় তাহলে বিরোধী দল হিসাবে একেবারে চোখ বন্ধ করে সবাই বলছে বিজেপি। সেই সময়কালীন অবস্থাতে কি তোমাদের এরকম মনে হয় যে শত্রু হিসাবে আরেকটু বেটার জায়গা পেতে পারতে তোমরা? না, আমার মনে হয় তুমি একদম ঠিক কথা বলছো। চোখ বন্ধ করে বলছেন বিজেপি, কেন চোখ খুললে তো কেউ বিজেপি বলবে না, চোখ খুললে তো এটা বলার কথা না। যারা বলছেন তারা নিশ্চয়ই চোখ বন্ধ করেই বলছেন। আচ্ছা, সব থেকে বড় যে বিষয় আসছে যে ইন্ডিয়া জোট নিয়ে, ইন্ডিয়া জোট প্রসঙ্গে যদি আসা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, এবং সে একেবারে সমাবেশ থেকে একেবারে রাম মন্দির প্রসঙ্গে যখন তার সমাবেশ চলছে, মিটিং চলছে, সেই সময়তে বলছে যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সিপিএম বা বামফ্রন্ট ক্যাপ্টেন হিসেবে কাজ করার চেষ্টা করছে, তারা কোনোভাবেই সেটা মেনে নেবে না। সেই ক্ষেত্রে কি বলবে? মানবেন না বেরিয়ে যাবেন। তো বেরিয়ে গেছেন অলরেডি, মনে হচ্ছে যে একলা চলো নীতিতে অলরেডি ভালো হয়েছে, বেরিয়ে গেছে, আপদ বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে, কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে তো যত বেশি তোমরা বেশি ইউনাইটেড থাকতে আরো বেশি স্ট্রং হতো, তাহলে সেই ক্ষেত্রে আপদ বিদায় কথাটা কি সত্যিই খাটে? না, সে তো ধরো, সে যদি এখন ধরো বাড়িতে আমার একটা ফুলের গাছ থাকতো, সেখানে সেই গাছে গোলাপ ফুলও হতো, হিমসাগর আমও হতো, তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। ভালো তো কত কিছুই হয়। দেখো, কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আমরা যেভাবে দেখেছি তাতে ওনার এখানে থাকার কথা নয়। কোথায় থাকার কথা? বিজেপির সঙ্গে থাকার কথা, যেমন উনি আগে ছিলেন, বা হয়তো ইন্ডিপেন্ডেন্ট থাকার কথা। কেননা এটা ঘটনা যে আজ পর্যন্ত বিজেপি বিরোধী কোনো ঐক্যে উনি ঐতিহাসিকভাবে থাকেননি, এবং ওনার দলটাই তৈরি হয়েছিল বিজেপির টাকায়। উনি, এটা তো মিথ্যে নয় যে 1998 সালে কংগ্রেসের থেকে বেরিয়ে, কংগ্রেসের 1 নম্বর শত্রু, দেখো একজন কংগ্রেস থেকে অনেকেই বেরিয়েছেন, কেউ কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপির মতো নিজের দল তৈরি করেছে, ইত্যাদি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা প্রশ্নটা সেটা নয়। কিন্তু উনি দল থেকে বেরিয়ে এসে কংগ্রেসের যে 1 নম্বর আইডিওলজিক্যাল শত্রু এই দেশের রাজনীতিতে বিজেপি, তাদের সাথে তাদের টাকায় দল তৈরি করলেন, তাদের সঙ্গে 6 বছর মন্ত্রিত্ব করলেন, এসব কিছু করেছেন। গুজরাটের যখন দাঙ্গা হলো মোদিকে ফুল পাঠিয়েছেন, সব করেছেন। কথাটা হচ্ছে, আমাদেরকে অনেকে ইন্ডিয়া জোটের এটার পরে প্রশ্ন করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেই মিটিংয়ে আমরা কেন? দেখো, আমাদের কি থাকতে ভালো লেগেছিল? আমাদের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মিটিংয়ে থাকতে খুব আনন্দ হয়? নিশ্চয়ই হয় না। এটাকে তো মিথ্যে কথা বলে লাভ নেই মানুষের কাছে। যদি আমাদের আজকে যদি 30-35 জন এমপি থাকতো পার্লামেন্টে, কি যদি 40 জন এমপি থাকতো, যদি আমাদের সেই ক্ষমতা থাকতো, আমরা একেবারেই কন্ডিশন দিতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো না। কিন্তু এটা ঘটনা যে আজকে যে কোনো কারণেই হোক না কেন, গোটা দেশের কোনো মানে একটা 5 বছরের বাচ্চাও এটা জানে যে বিজেপি বিরোধিতার প্রশ্নে কমিউনিস্টদের যে অ্যাকাউন্টেবিলিটি আছে, সেই অ্যাকাউন্টেবিলিটি কখনো তৃণমূলে থাকতে পারে না, কি থাকতে পারে না। না, আমি আরো করে ভালো কথা বলে নিই, তারপরে তুমি বলো, তবে তোমার ভালো কথা শুনবো। সেটা হচ্ছে যে এটা কেউ বিশ্বাস করতে পারে না যে তৃণমূলের অ্যাকাউন্টেবিলিটি এই প্রশ্নে আমাদের থেকে বেশি হতে পারে। কিন্তু এটাও ঘটনা যে ওদের 22টা এমপি আছে, আমাদের 5 জন এমপি আছে, হ্যাঁ, বামপন্থীদের সব মিলিয়ে। তো সুতরাং 5টা এমপির দল যদি বলে যে 22টা এমপির দলকে রাখলে আমরা খেলবো না, তখন লোকে আমাদেরকে বলতো তোমাদের আসতে হবে না। কিন্তু এটা তো ঘটনা যে বিজেপি বিরোধী মঞ্চে চিরকাল আমরাই থেকেছি। কোনোদিন তৃণমূল বা কেউ থাকলো কি না থাকলো তার উপর আমাদের থাকাটা কোনোদিন যায় আসেনি। কিন্তু আবার আমরা এইটাও জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, গিভেন আর ট্র্যাক রেকর্ড, গত 10 বছর ধরে 59টা বিজেপির আনা 59টা জনবিরোধী বিলকে উনি হয় সমর্থন করেছেন অথবা ওয়াকআউট করে বিজেপির সুবিধা করে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে ভোট দেননি। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, 59টার মধ্যে ট্রাই রেগুলেশন বিল। তুমি চিন্তা করতে পারো ভারতের রাজনীতিতে এরকম একটা সার্কাস পার্টি একটা রাজনৈতিক দল হয়ে বসে আছে। ট্রাই রেগুলেশন বিল বিজেপি আনলো। তোমরা জানো পার্লামেন্টে কোনো একটা বিল যখন আসে, সেই বিলের ওপর প্রথমে ডিবেট হয়, তারপরে তার উপর ভোটাভুটি হয়। যখন ডিবেটটা হলো তখন তৃণমূল কংগ্রেস বিলের বিরুদ্ধে ডিবেট করলো। সৌগত রায় তৃণমূলের পক্ষ থেকে বলতে উঠলেন, উনি খুব সিনিয়র পার্লামেন্টারিয়ান, ভালো বক্তা, উনি ট্রাই রেগুলেশন বিলের বিরুদ্ধে দুর্দান্ত বক্তৃতা দিলেন। ডিবেট শেষ হলো, বিলের ওপর ভোটিং হলো, সৌগত রায় সহ গোটা তৃণমূল কংগ্রেস হাত তুলে বিলের পক্ষে ভোট দিল। এবার এইটা হচ্ছে একটা সার্কাস পার্টি, এইটা হচ্ছে একটা চিটিংবাজদের পার্টি। এখন ঘটনা হচ্ছে উনি কিন্তু মুশকিলটা কি এখন, মানে ওনাকে আমরা যেভাবে হারিয়ে চিনি এত বছর ধরে, নিশ্চয়ই বিহারের তেজস্বী যাদব কি তার তোমার উত্তরপ্রদেশের অখিলেশ যাদব কি দিল্লির রাহুল গান্ধী অত ভালো চিনবে না। তো যাই হোক, এখন ডেকেছে থেকেছে, এখন উনি বেরিয়ে গেছেন, এরাও ঠেকে শিখছে। একেবারে, মানে তুমি এক প্রকার বলতে চাইলে যে এই যে সংঘবদ্ধ হওয়ার যে প্রসেস, আমরা তো বলেছি, দেখো মোহাম্মদ সেলিম তো ওই সময় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উইল বি দ্য ফার্স্ট পারসন টু ওয়াক আউট অফ ইন্ডিয়া। এখন নীতিশ কুমারের অবস্থান নিয়ে এত প্রশ্ন ইত্যাদি উঠছে, হয়তো নীতিশ কুমারও বেরিয়ে যাবেন। হ্যাঁ, স্বাভাবিক। আমি বলছি নীতিশ কুমারের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন। তুমি যেরকম কারেক্টলি বললে যে যেদিন গত 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ উনি জানিয়ে দিলেন যে ইন্ডিয়া
জোট আমি থাকবো না, আমি আমার মতো করে পশ্চিমবাংলায় না, লড়াই সবথেকে বড় করবো। কথা সত্যি বলতে আরো একটা যেটা বিষয় তৈরি হয় এখান থেকে, যে জনতা জনার্দন যারা ভোটটা দিচ্ছেন তারা তো বোকা নয়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে ইন্ডিয়া জোট যখন হলো, বিজেপির বিরুদ্ধে যখন তোমরা সংঘবদ্ধ হচ্ছ বা কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে চাইছো, সেই সময়তে অনেক জনতা হয়তো সত্যি সত্যি হয়তো তোমাদেরকে সাপোর্ট করতো। এই সময়কালীন অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা চলো নীতি শুরু করলো, বা নীতিশ কুমার বলতে পারো, প্রত্যেকেই যে এই যে ডিফারেন্ট একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে, তাহলে কি সত্যি জনতার জন্য একটা ভালো মেসেজ যায়? না, যায় না তো বলতে, আমি একমত তোমার সাথে, এটা আনফর্চুনেট বটেই তো। এবং সব থেকে বড় কথা হচ্ছে 1977 সাল থেকে মোহাম্মদ সেলিম মহোদয়কে একটা ঘটনা বলেন, সেলিমদা একটা ঘটনা বলেন, তুমি প্রশ্নটা করলে বলেই আমি তোমার সাথে একমত হয়ে বলছি। উনি বললেন যখন এই বাবরি মসজিদ ভাঙা ভাঙা হচ্ছে বা হয়ে গেছে অথবা হবে, তখন সেই সময় উত্তরপ্রদেশে ওখানে বোধহয় একটা মানে সমস্ত বিজেপি বিরোধী দল মিলে তারা ওই দাঙ্গা পরিস্থিতিকে ইয়ে করার জন্য একটা মিটিং করেছিলেন। সেখানে মুলায়ম সিং যাদব তখন উত্তরপ্রদেশের নেতা, মূলত তার উদ্যোগেই হয়েছিল। আমাদের তখন জেনারেল সেক্রেটারি ছিলেন হরকিষাণ সিং সুরজিৎ, উনি গেছিলেন, আরও বিভিন্ন হচ্ছে এরকম নেতারা তারা গেছিলেন। তখন সেলিমদারা কথা বলে যে আমি সুরজিতের সাথে গেছিলাম, তো আমি তো তখন এমপি, সেলিমদা তখন এমপি, বলছেন যে আমি তখন অনেক জুনিয়র, এদের থেকে ইয়াং এমপি, তো বড় 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 নেতারা ভিপি সিং, মুলায়ম সিং যাদব, সুরজিৎ সব মঞ্চে আছে। ওরা বলছে, তো আমি খানিকুর মঞ্চে থেকে নেমে এসে পাশে চায়ের দোকানে চা খাচ্ছি। তো ওনারা সব অ্যাপিল করছেন যেরকম এরা চেষ্টা করছে এরকম বাবরি মসজিদ ভেঙে ফেলবে বা ফেলেছে। আমি ঘটনাটা কোন সময় আমি ঠিক জানি না, আমি ভুলে গেছি, সেলিমদা বলেছিল হয় জাস্ট মসজিদটা ভাঙা হবে তখন, বা হয়ে গেছে এরকম তার কয়েকদিনের মধ্যে। তা তখন বলছে যে আমরা মানুষের কাছে অ্যাপিল করছে যে এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই নেতা মঞ্চে আসছে বলছেন, তার বক্তৃতার মধ্যে একটা কথা সবাই বলছেন, মানুষের কাছে অ্যাপিল করে যে আপ সবকো একজুট रहना है, सबको एकजुट रहना है। সেলিমদা বলছে আমি চায়ের দোকানে চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো পাশে দুজন ক্ষেত মজুর মাঠে কাজ করে বসে তারা ওখানে চা খাচ্ছেন, মানে গায়ে কাপড় নেই, সারা গায়ে কাদামাটি মেখে আছেন। হ্যাঁ, তখন মানে পুরো গায়ে কাদা এবং ঘামের দাগ, মাঠ থেকে কাজ করে চা খাচ্ছেন। তো মঞ্চে যখন একটা পর একটা নেতা আসছে, সে বলছে আপকো একজুট रहना है, आपको एकजुट रहना है। তখন বলছে যে একজন শুনছে আর একজনকে বলছে, আরে হাম তো একজুট রহ লেঙ্গে, क्या ये लोग एकजुट रह पाएगा? তখন ওটাই সেলিমদা বলেছিলেন যে সবসময় নেতার থেকে জনতার উইজডম বেশি হয়, এটা আমি সেদিন বুঝেছিলাম। সেটা তো অবশ্যই, হয় জনতা জনার্দন এটা ঘটনা, কে ইতিহাস। ভোটটা দিচ্ছে? দেখো, আমরা আশাবাদী যে বিজেপিকে মানুষ হারাবেন, কিন্তু যদি কারুর বিট্রেয়ালের ফলে একজন দুজন, আমি নাম করে বলবো না, কিন্তু একজন দুজন পাঁচজন যাই হোক না কারণ, তাদের বিট্রেয়ালের ফলে যদি কোনো রকমভাবে এই লড়াই ক্ষতিগ্রস্ত হয় এবং বিজেপি সুবিধা পায়, তাহলে বিজেপি বিরোধী মানুষের কাছে এরা সারা জীবন অপরাধীর কাঠগড়ায় থাকবে। সংবাদ মাধ্যমের কাছে তুমি বরাবর একটা ইন্টারভিউতে এই কথাটা তুমি বলেছো অনেক সময়তেই। আজকে একটু কিছু উত্তর আলাদা চাইছি আর কি। বিষয়টা হচ্ছে যে সব সময়তে ব্রিগেডের ক্ষেত্রে এত লাখে লাখে লোক যে সমাবেশ একসাথে জয়েন করে, সেই সময়তে তারপর যখন ভোট ব্যাংকে সেই জিনিসগুলো ট্রান্সফার হচ্ছে, তখন সেটা দেখা যাচ্ছে না। রিজনটা কি? এবার দেখো, আমি যদি শুভেন্দু অধিকারী হতাম, তুমি আমার কাছে একই প্রশ্নের আলাদা আলাদা উত্তর পেতে। তৃণমূলে থাকলে এক উত্তর দিতাম, বিজেপিতে গিয়ে আর এক উত্তর দিতাম, কিন্তু আমি তো আর শুভেন্দু অধিকারী নই, আমি তো একটা রাজনৈতিক প্রশ্নের একই উত্তর দেবো, এটাই তো স্বাভাবিক। দেখো, কথাটা কি বলো তো, এটা তোমার কথাটা ঠিক, কিন্তু আমার মনে হয় যে এই হিসাবটা একটুখানি মানে কি বলবো, মানে আমি প্রশ্নটাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু দেখো ঘটনা যে একটা ব্রিগেড উপচে পড়ে কত মানুষের ভিড়ে, 12 লাখ 14 লাখ 15 লাখ, আর পশ্চিমবাংলায় বেশিরভাগ আসন জিততে কম করে 2 কোটি 2.25 কোটি মানুষের ভোট পেতে হয়, তাই না? সুতরাং ব্রিগেড উপচে পড়ে যত মানুষ আসলে তারা সবাই কোনো একটা, সিপিএম বলে বলছি না, কোনো একটা দলকে ভোট দিলেও সেই দল পশ্চিমবাংলার কোনো আসন পাবে না। তার জন্য ব্রিগেডে আসা মানুষের থেকে অনেক বেশি মানুষের সমর্থন লাগে, জমায়েত লাগে। আমাদের একটা, দেখো আমাদের দলের মধ্যে এটা ঘটনা, আমরা তো মানে তৃণমূলের মতো বা বিজেপির মতো দল এই অর্থে নই যে তুমি দেখবে যে তৃণমূলের যখন এখন ভালো দিন, এত লোক তৃণমূল করে, সব কিছু করে, যখন তৃণমূল, ভালো দিন, হ্যাঁ মানে ক্ষমতায় আছে, ভোটে জিতেছে, যেভাবেই হোক না কেন ভালো দিন তো বটেই এক অর্থে। কিন্তু যখন তৃণমূল যখন ক্ষমতায় ছিল না, তুমি বাকি লোকের কথা ছেড়ে দাও, মমতা ব্যানার্জির ভাইপো জীবনে তৃণমূল করতো না সেই সময়। কি বিজেপি, এখন বিজেপি মানে 2021-এর একটা পরিবেশ তৈরি হলো, বিজেপি জিতবে জিতবে জিতবে, কত লোক বিজেপিতে চলে গেল, তারপরে বিজেপি হেরে গেল ভোটে, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে দেখো একগাদা লোক হচ্ছে তারা আবার বিজেপিতে যারা গেছিলো তারা বিজেপি জেতা এমএলএগুলো সব তৃণমূলে চলে গেল। হ্যাঁ, সুতরাং এবার কথাটা হচ্ছে আমাদের দল তো সেরকম নয়, আমাদেরও খারাপ সময় কিছু মানুষ ছেড়ে গেছেন, আমি বলবো না যে কেউ ছেড়ে যায়নি, কিন্তু বাই অ্যান্ড লার্জ আমাদের কাতারে কাতারে কর্মী সমর্থক তারা যে হাতের পতাকা ফেলে দিয়ে অন্য দলে চলে গেছে এমন হয়নি। তার কারণটা যাই হোক সে কারণ বলতে গেলে এখন অন্য অনেক
ব্যাখ্যায় চলে যেতে হবে। তোমরা জানো সে কম বেশি, যে কারণ আমাদের এরকম ধান্দার জন্য, রাজনীতি করার জন্য কাউকে কোনোদিন ডেকেও আনিনি, তাই ধান্দা ফুরিয়ে গেছে বলে চলে যাওয়ার সংখ্যাটা নেই বলবো না, কিন্তু তুলনামূলকভাবে কম। সুতরাং ব্রিগেড আমরা বলে বলে ভরিয়ে দিতে পারি বা জমায়। আর এটাও ঘটনা, গত কয়েক বছরে ধরো কোভিডের সময় থেকে শুরু করে রেড ভলেন্টিয়াররা যেভাবে কাজ করেছে, ইয়াং ছেলেমেয়েরা যেরকম ভাবে যে হয়েছে, তাতে আমাদের সংখ্যা একটু বেড়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে কোভিডের সময়কালীন অবস্থা বা লকডাউন যখন চলছে সেই সময়তে অনেকেই এরকম বলা হয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি ফ্রন্টে থেকে এনজিওর মতো কাজ করছো, আদতেও তোমরা কোনো পলিটিক্যাল দলে নেই, তোমরা এখন এনজিওর মতো কাজ করছো। সত্যি কি তাই? সবসময় কি তোমরা এনজিওর মতনই কাজ করে যাবে, নাকি পরবর্তীকালে সত্যি মানুষের সম্মুখীন হওয়ার সময় এবার চলে আসছে? না দেখো, মানে একটা চোখের সামনে যে মানুষ মারা যাচ্ছেন, হ্যাঁ, বিনা চিকিৎসায় বা ইয়েতে, কি করেছে তৃণমূলের দাবি করা হয় তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে যে তাদের ভলেন্টিয়াররাও বিভিন্ন জায়গায় গিয়ে হেল্প করেছে। তাহলে তোমাদের আর তৃণমূলের মধ্যে পার্থক্য কি থাকবে? মানে একটাই পার্থক্য, তুমি 5 জন সাধারণ মানুষকে দেখতে পাবে যারা বলবে যে আমাদের কোভিডের সময় সিপিএমের ছেলে মেয়েদেরকে পেয়েছিলাম। তৃণমূলের কোনো আমি অন্তত পক্ষে কোনো সাধারণ মানুষকে বলতে শুনিনি যে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলাম, তৃণমূল অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসছে। মানে এটা হচ্ছে অনেকটা নরেন্দ্র মোদীর এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করার মতো ব্যাপার। ওনার কোনো ব্যাচমেট পাওয়া যায় না, কি উনি কোন স্টেশনে নাকি চা বিক্রি করতেন, কে চা খেয়েছে ওনার কাছ থেকে পাওয়া যাবে না। উনি চা বেচেছেন, মানে কয়েক লক্ষ ভাঁড় চা বেচেছেন, কিন্তু তার মধ্যে একটা লোকও আজ অব্দি বলতে শুনবে না যে হ্যাঁ, আমি মোদীর কাছ থেকে 1 ভাঁড় চা নিয়ে খেয়েছিলাম, কি ওনার পাশে বসে দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম। তৃণমূলের কোভিডে কাজ করার অনেকটা ওরকম। যাই হোক, সেটা আলাদা কথা। কথাটা হচ্ছে যে কোভিডের সময় তৃণমূল কতগুলো কাজ করেছিল, যেমন রেশনের চাল চুরি, আমফানের সময় লোকের হচ্ছে বাড়ির ছাদ মেরামতির টাকা চুরি, এই গুরুত্বপূর্ণ কাজগুলো ছাড়া আর তো যাই হোক। কিন্তু আমি যেটা বলছি যে আমরা ঠিকই বলছো, রাজনৈতিক দলের কাজ ওটা ছিল না। এখন আমাদের দেশের রাজনৈতিক দলের কনসেপ্টটাও এরকম হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স, যে আজ যদি একটা দল ভোটে হেরে যায়, তারপর যখন মানুষের উপর একটা দুর্যোগ আসবে, মানুষ চিকিৎসার অভাবে মরবে, না খেতে পেয়ে মরবে, তখন যে দল হেরে গেছে তার কাজ হচ্ছে বাড়িতে বসে পায়ের ওপর পাথরে তামাশা দেখবে, যে বেশ হয়েছে, আমাদেরকে ভোট দাওনি, মরো এবার, ঠেকে শেখো, যাদেরকে জিতিয়েছো তারা এবার বাঁচা খেয়েছে, আমার কী আছে, ঠেকা পড়েছে। আর যদি বাঁচাতে না পারে তাহলে পরের বার আবার আমাদেরকে ভোট দেবে, তখন আমরা জিতে এসে আবার তোমায় বাঁচাবো। এখন যাদেরকে ভোট দিয়েছি তাদের কাছ থেকে বুঝে নাও, ঠেকে শেখো। তো দেখো ভাই, ওই তামাশা দেখবো বলে আমরা কমিউনিস্ট হইনি। আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি। তাতে কেউ বলতে পারেন আমরা এই করেছি ওই করেছি, এনজিও হয়ে গেছি। কিন্তু দেখো, এইটা তো ঘটনা যে আজকে আমি তোমাকে একটা ঘটনা বলি, এই তোমাদের এইখান থেকে, মানে আমরা যেখানে এখন বসে আছি, এখান থেকে একটা জেলা পার করে, দক্ষিণ দিনাজপুর পার করে মালদা জেলা, মালদার একটা ঘটনা বলছি। আমাদের রেড ভলেন্টিয়ারের কয়েকজন কমরেড বলছেন যে একটা বাড়িতে খবর পেয়েছি যে একজন হচ্ছে অসুস্থ, তো তাকে অক্সিজেনের সিলিন্ডার দিতে হবে। তো তার ছেলে ফোন করেছে, বাড়িতে 2 ছেলে আছে, এক ছেলের বিয়ে হয়ে গেছে, তার ফ্যামিলি রয়েছে ইত্যাদি, বয়স্ক ভদ্রমহিলা একজন। তো আমাদের কাছে ফোন করেছে, আমরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তার বাড়িতে গেছি। তখন কোভিডের 2nd ওয়েভ, হ্যাঁ, ওই সময় ওই রকম, মানে প্রত্যেক দিন কত পরিচিত মানুষ চলে যাচ্ছেন, মারা যাচ্ছেন। তো বলছে যে গেছি ভদ্রমহিলাকে, এবার ঘরে অক্সিজেনের সিলিন্ডারটা পাশে ফিট করেছি, অক্সিমিটারে দেখলাম ওনার মানে ব্রিদিং, মানে ওনার মানে স্যাচুরেশন প্রায় মানে 80 কমে বোধ হয়, 70-এর শেষ দিক, মানে 78-79 হয়ে গেছে, এতটাই খারাপ অবস্থা। তো আর একটু দেরি হলে হয়তো ওনাকে হারিয়েই ফেলতেন ওনার পরিবার। যাই হোক, তো বলছে এবার উনি উপর হয়ে শুয়ে আছেন, ওনাকে সোজা করে ধরে মুখে তো অক্সিজেনটা ফিট করতে হয়, মাথাটাকে তুলে। তো বলছে যে আমাদের একটা ছেলে ওই অক্সিজেন সিলিন্ডারে ওই মিটারটা কন্ট্রোল করছে, আর একজন আমি আছি অক্সিজেনের মাস্কটাকে হাতে ধরে। এবার আমি একা, আর মহিলা আফটারঅল একজন, তাকে একটা ছেলের পক্ষে কতটাই বা তাকে একদম ওর অবস্থাকে ঘুরিয়ে তুলে ইয়ে করে করা সম্ভব। তাও বলছে ঘরের বাইরে ওনার 2 ছেলে এবং পরিবারের বাকিরা দাঁড়িয়ে আছে, তাদেরকে ডেকে বলছি যে আপনারা একটু আসুন, ধরুন, ওনাকে সোজা করতে হবে, অক্সিজেনটা লাগাতে পারবো। তখন তারা বলছে আমরা তো যেতে পারবো না, ওনার তো কোভিড হয়েছে, আমাদের কোভিড হয়ে যাবে, তোর পেটের ছেলে বলছে। তখন সে অবাক হয়ে ফিরে বলছে যে তো আমিও তো এসছি, আমি তো ধরেছি, মাস্ক পরে আছি, আপনারাও মাস্ক পরে আছেন, আমি ধরেছি, আপনি ধরতে পারেন, নিজের মাকে ধরতে পারবেন না? তো বলছেন আপনারা ধরেছেন, আপনারা তো রেড ভলেন্টিয়ার। দেখো ভাই, ছেলেটাকে, মানে যিনি এটা বলেছেন তাকে দোষ দিচ্ছে না, তিনি কি চাইতেন যে তার মা চিকিৎসা না পাক? নিশ্চয়ই। বা বলছে দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছে সে মায়ের জন্য, কিন্তু এসে ধরছেন না। এই যখন অবস্থা ছিল, নিজের মানে মাকে ওইভাবে, মানে তিনি মায়ের মৃত্যুর মুখে, সেই অবস্থায় দেখে ছেলে এগিয়ে যেতে ভয় পাচ্ছে নিজের মায়ের দিকে। সেই সময় আমাদের যে ছেলে মেয়েগুলো নিজের জীবনকে তুচ্ছ করে ছুটে গেছে, তারা কিন্তু ভাই খালি সিপিএমের সম্পদ নয়, তারা গোটা সমাজের সম্পদ। এটাও ঘটনা। বেশ, এইরকমই আলোচনা চলতে থাকবে, কিন্তু এই আলোচনা দেখতে গেলে আরও কিছু সময় ট্র্যাক টিভির সঙ্গে জয়েন করে থাকতে হবে। এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না।
এরপরে আপনারা দেখছিলেন মুখোমুখি শতরূপ, এবং আজ শুধুমাত্র পলিটিক্যাল ডিবেটের মধ্যে নয়, একটু অন্য ধরনের আলোচনাও হচ্ছে, যা হয়তো আপনারা ইতিমধ্যে কোনো সংবাদ মাধ্যমে এরকম আলোচনা হয়তো শোনেননি। আজকে আবার ফিরছি আলোচনাতে। শতরূপদা, আরও একটা বিষয় তোমার থেকে জানবো, সেটা হচ্ছে যে 2005 সালে তুমি যখন আশুতোষ কলেজে যখন পড়ছো, সেই সময়কালীন অবস্থাতে 20টি সিটের মধ্যে 19টি সিট তোমরা জয়লাভ করেছিলে, যতদূর আমি পড়াশোনা করেছি। সেই সময়কালীন অবস্থাতে 19টি সিট, মানে এক কথায় তুমি উইনার। এবং তারপরে যদি আমি দেখি 2011, 16, 21 পরপর কসবা ইলেকশনে তুমি এমএলএ হিসেবে দাঁড়াচ্ছ, পরপর হার। দুটো বিষয়কে তুমি ঠিক কীভাবে দেখবে? এই কথাটা আমি শুনতে চাইবো না যে ছাত্র রাজনীতি আর মূল রাজনীতির মধ্যে বিস্তর পার্থক্য, অবশ্যই পার্থক্য থাকে, কিন্তু তোমার প্রোপাগান্ডা এতটা ভুল হতে পারে না। না, 2000 দেখো না, প্রথম কথা হচ্ছে 2005-এ আমরা 20টার মধ্যে 19টা জিতেছিলাম, ওটা ঠিক না। ওটা আমার যদ্দূর মনে পড়ছে 2010-এর পরে 2011-র জানুয়ারিতে যে ইলেকশনটা হয়েছিল আশুতোষ কলেজে, 22টা সিট ছিল আমাদের ওই সময় আশুতোষে। তার মধ্যে 2টো সিটে ওরা তৃণমূল কোর্টে গিয়ে একটা ইনজাংশন নিয়ে এসেছিলো। ওদের কি, আমার এখন এতদিন পরে কারণটা মনে নেই, ওদের বোধহয় কাকে একটা ক্যান্ডিডেট করবে ভেবেছিল, তার নমিনেশন গণ্ডগোল ছিল ইত্যাদি। বাকি যে 20টা সিটে ভোট হয়েছিল তার মধ্যে 19টায় আমরা জিতেছিলাম, একটায় টিএমসি জিতেছিল। তার সেইটা খুব বড় ওই সময় খবর হয়েছিল, কারণ তার কদিন আগেই সৌভিক হাজরা বলে আমারই এক জুনিয়র ছিল কলেজে। ততদিন আমি কলেজ থেকে পাস আউট, কিন্তু আমি তখন ওইখানে ছিলাম, আমি এসএফআই সেই জোনাল কমিটি সেক্রেটারি ছিলাম। সেই হিসেবে আশুতোষ কলেজে সাংগঠনিকভাবে আমি দেখতাম এসএফআইয়ের পক্ষ থেকে। তো এবার সৌভিক হাজরা বলে কলেজের একটি ছেলে, সেই সময় সেকেন্ড ইয়ারে পড়তে বোধহয় সৌভিক, ইংলিশ ডিপার্টমেন্টের ছিল আমার মনে আছে। ওকে তার আগে তৃণমূল একটা হামলা করে কলেজে মারধর করে, এবং তাতে ওর সৌভিকের একটা চোখ নষ্ট হয়ে যায়, আর অনেকে ইনজিওর্ড হয়। তার মধ্যে সৌভিকের একটা চোখ হারিয়ে ফেলে, ও নষ্ট হয়ে যায়। তো সেই ঘটনাটা সেই সময় খুব, আর যেদিন আশুতোষ সেই ঘটনাটা ঘটে সেই দিনই 2010-এর 16ই ডিসেম্বর আমার মনে আচ্ছা ডেটটা, সেই দিনই হাওড়ার আন্দুল কলেজে স্বপন কোলে বলে আমাদের এক ছাত্র কমরেডকে তৃণমূল খুন করে। তো একই দিনে। তো যাই হোক, সেই ঘটনাটার পরে ওই জয়টা খুব সিগনিফিক্যান্ট ছিল, মানে ছেলেমেয়েরা, আশুতোষের সাধারণ ছেলেমেয়েরা এই ঘটনাটার একটা মানে কি বলবো, তৃণমূলের বিরুদ্ধে তারা তাদের মতামত দেন। কিন্তু 2011, 16, 21-এ তো বামফ্রন্টই হেরে গেছে, সেগুলোর মতো আমার যেতে হারার ব্যাপার না। সেবার এসএফআই জিতেছিল, এসএফআই এতগুলো সিটে জিতেছিল, আমি তো জিতিনি, আমি তো কলেজের ছাত্রও নই তখন। যখন বামফ্রন্ট জিতেছে মানে আমরা সবাই, বামফ্রন্ট হেরেছে মানে আমাদের সবারই হার। হ্যাঁ, আমিও কসবা ইলেকশনের কথা বলছি। কসবা ইলেকশনে তো কেন, গোটা কসবা তো পশ্চিমবাংলায় বাইরে না, গোটা পশ্চিমবাংলায় তো বামপন্থীরা হেরে গেছে। হ্যাঁ, তুমি যদি বলো যে গোটা পশ্চিমবাংলায়, তোমার পলিটিক্যাল ক্যারিয়ার হিসেবে দেখো, রাজনীতিটা আমাদের কাছে না, রাজনীতিটা আমাদের কাছে কোনো ব্যক্তিগত ক্যারিয়ারের প্রশ্ন না, আমরা ওইভাবে দেখি না। তা যদি হতো তাহলে আমাদের অনেকের কাছে সুযোগ ছিল যে ওই অন্য দলে গিয়ে ভাড়া কাটার, কিন্তু ওটা আমাদের কাছে ওটা না। এখন দেখতে পাচ্ছ তো, শোনো, তারা পঞ্চায়েতের টিকিট না পেলে এই দলে চলে যায়, ওই দলে চলে যায়। আবার বিজেপিতে গিয়ে ভাবে যে বিজেপি ক্ষমতায় আসবে, মন্ত্রী হবো, তাও বিজেপি ক্ষমতায় আসতে পারে না, মন্ত্রী হতে পারে না বলে পাল্টিকে তৃণমূলে চলে আসে, তাতেও মন্ত্রী হতে পারে না। তোমাদের রায়গঞ্জের এমএলএ কথাই তোমরা জানো। তাতে যাই হোক, ইনকাম করতে সুবিধা হয় হয়তো। আর আমি সেই লোকটার পার্টি করি, জ্যোতি বসুর পার্টি করি। দেশের 16টার ওপর দল একযোগে বলেছিল আপনি প্রধানমন্ত্রী হন, আমরা আছি আপনার সঙ্গে। নিজের দল সরকারে যায়নি, একটা মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়নি। যারা মানে পঞ্চায়েত মেম্বার হওয়ার জন্য দল পাল্টায়, তাদের সাথে একজন কমিউনিস্টের ভ্যালু সিস্টেমকে করা যায় না। এটা আমাদের কাছে কোনো কমিউনিজম বা কমিউনিস্ট পার্টিকে, এই যে তুমি কথাটা বললে, এই কথাটার মধ্যে যদি আমার দর্শকরা শোনে, আমাদের দর্শকরা যদি শোনে, তাহলে বরাবর অনেকেই হয়তো কমেন্ট করে বসবেন যে সিপিএম পার্টি বা বামফ্রন্ট পার্টির প্রত্যেকে খুব অ্যারোগেন্ট একটা শব্দ খুব প্রচুর পরিমাণে ইউজ করা হয়, এবং সেই জায়গাতে তোমাদের ঔদ্ধত্য বা তোমাদের অহংকার তোমাদেরকে অনেক বেশি পরিমাণে মানুষের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এরকমও বার্তা আসে। হ্যাঁ, ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে, দেখো, কোনো মানুষ যদি আর 5টা বিষয়, নিজের পজিশন, নিজের পাওয়ার, নিজের অর্থ প্রতিপত্তি নিয়ে কেউ অহংকার করেন, সেই অহংকারটা একটা মানে খুব মানে হীন অহংকার। বরাবর ছোটোবেলা থেকে এটা শিখে বড় হয়েছি। আবার যে মানুষের মধ্যে সততার অহংকার নেই, যে মানুষের মানে সততার অহংকার না থাকাটা খুব হীন প্রবৃত্তি, এটাও ছোটোবেলা থেকে শিখে বড় হয়েছি। আমি সৎকে সৎ বলতে পারবো না, সৎ হয়ে কি মাথা নিচু করে চলতে হবে, আর চোরেটা বুক ফুলিয়ে চলবে, তা তো হতে পারে না কখনো। আমার মনে হয় এই প্রশ্নটা তাদেরকে করা উচিত যারা চুরির অহংকার করে। এবার চুরি করেছি করে, যখন তুমি দেখবে তৃণমূলকে জিজ্ঞেস করবে, অনেক সময় এরকম দেখবে, তুমি খেয়াল করো, তুমিও সোশ্যাল মিডিয়া ঘাটো, সবাই আজকালকার দিনে মোবাইল সবার হাতেই আছে, তুমি দেখবে অনেক সময় না, কিন্তু তৃণমূলের কি বিজেপির লোকেরা, তৃণমূল বা বিজেপির লোকেরা, আমি সবার কথা বলবো না, আমরা অনেককে চিনি যে তারা খারাপ সময় তৃণমূল করতেন, অনেককে চিনি যারা খারাপ সময় বিজেপি করতেন, কিন্তু কিছু লোক মানে ফুটবলের মতো এই পা ঘুরেছে 2021-এর আগে পরে, এটা তো মিথ্যে নয়। এটা
তো তাদেরকে বলার সময় যদি তাদেরকে যদি ধান্দাবাজ বলি, তাতে যদি আমার অহংকার হয় তো অহংকার, আর ওটা যদি আমার সততা হয় তো সততা। কিন্তু একটা লোক ভোটের আগে বলবে যে আমি ওই দলে আছি, আমায় ভোট দিন, ভোটে জিতে অন্য দলে চলে যাবে, তারপর আবার সরকারে আসতে পারলে না, বললে এক দলে চলে যাবে। তো তাদেরকে আমরা বলবো না? এখন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে যে কথাগুলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে, সেই প্রতিটা কাছে নিজে করে বেরিয়েছে 20 বছর ধরে পশ্চিমবাংলায়, সেটা বলতে পারবো না। এটা অহংকার হলে অহংকার হবে, তা কী করতে পারি? তাহলে কি বলবো যে খুব বিনয় করে বলবো যে না ঠিক আছে, হতে পারে ওরা চোর, কিন্তু মানুষটা ভালো? ওগুলো তো ভাই বলতে পারবো না। বামফ্রন্টের সময়তে বিজেপির সেরকম বারবারন্ত বা বিজেপি সেভাবে বাংলাদেশ ছিলই না বলতে গেলে। সেই সময়কালীন অবস্থার এখনকার সময়তে তৃণমূল কংগ্রেস যেটা একেবারে দাবি করে যে তোমরা এবং কংগ্রেস যারা রয়েছে তারা প্রত্যেকে বিজেপিকে এক প্রকার এক্সট্রা মাইলেজ দিচ্ছে। কিন্তু প্রশ্নটাকে তুমি কিভাবে দেখবে যে তোমাদের সময়তে বিজেপি আর এই সময়তে বিজেপি দুজনের স্ট্যান্ড পয়েন্ট ঠিক কোন সময় কীরকম? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অলিম্পিক্সে যদি মিথ্যে কথা বলার কোনো প্রতিযোগিতা থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে তো প্রত্যেক বছর গোল্ড মেডেল এনে দিতেন। ওনার এই সমস্ত ফালতু কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। ওনার দলের শুভেন্দু থেকে শুরু করে, মুকুল রায় থেকে শুরু করে, অর্জুন সিং থেকে শুরু করে, ওনার দলের শয়ে নেতা গিয়ে বিজেপির MLA MP হয়ে বসে থাকবে, তারপরে উনি আমাদেরকে বলবেন। আর সেটা আমি তোমার একটা কথা বলি, 2011 পর থেকে কীরকমভাবে বিজেপি পশ্চিমবাংলায় রাজনৈতিকভাবে সুযোগ পেয়েছে, সুবিধা পেয়েছে, তার আমি 100টা উদাহরণ এখানে বসে বসে দিতে পারি। আমি সেইগুলো বহু ক্ষেত্রে বলা হয়, আমি সেগুলো বহু চর্চিত, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমি তোমাকে এগুলোর বাইরের একটা সাধারণভাবে একটা কথা বলছি। কোথায় মমতা ব্যানার্জি একটা মিটিং করতে গিয়ে আমাদেরকে মেরেছেন, বিজেপিকে করতে দিয়েছেন, না করেছে যাই ছেড়ে দেবো, এগুলো অনেক আলোচনা ওই নিয়ে হয়েছে, মানুষ সবই দেখছেন, সবই জানেন। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলছি। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় এসে একটা ডাক দিলেন যে লাল হাঁটাও, বাংলা বাঁচাও, ভালো কথা। দেখো, CPIM মানে তোমরা নিশ্চয়ই এটা মানো, বা একটা কমিউনিস্ট পার্টি মানে, যে শুধুমাত্র তো একটা রাজনৈতিক একটা স্লোগান নয়। একটা কমিউনিস্ট পার্টি মানে তো তার তো সামাজিক দর্শন রয়েছে, তার তো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ঠিক যেরকম RSSের একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এটা তৃণমূল বুঝবে না। তৃণমূলের কাছে সব কিছু হচ্ছে ভাই মাল কামাও, মাল গোটাও। কিন্তু বাকি একটা আদর্শ নিয়ে যে দল পরিচালিত হয়, সংগঠন পরিচালিত হয়, আমি RSS বিজেপির কথাও বলবো, RSSের আমি রাজনৈতিকভাবে আদর্শগতভাবে শত্রু হতে পারি, কিন্তু RSSের যে একটা আদর্শ আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেটাকে আমি একমত হতে পারি, না হতে পারি, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। এবার কথাটা আমি এই কারণে বললাম, উনি ঠিক করলেন যে CPM খালি করবেন, ভালো কথা। CPM খালি করে কি করলেন? CPMকে ভোটে লড়তে দেবে না, পোলিং এজেন্ট বসতে দেবে না, মিটিং করতে দেবে না, মিছিল করতে দেবে না, হলো। তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মঞ্চকে এলাকায় বিজ্ঞান মেলাও করতে দেবে না। বিভিন্ন স্কুল কলেজের অনুষ্ঠান, যেখানে হয়তো বামপন্থী টিচাররা ছিলেন, ABTR টিচাররা ছিলেন, ছিলেন, সেই ধরনের অনুষ্ঠানগুলো কী হতো? তো রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি নাটক হতো, হয়তো সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস থেকে শুরু করে হয়তো কবির সুমনের গান হতো। আমি এইটা বলার চেষ্টা করছি যে একটা সামাজিক সাংস্কৃতিক যে চর্চা, কুসংস্কারের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, আমি ধর্মের বিরুদ্ধে বলছি না, মানুষের ধর্মের প্রতি আস্থা থাকবে। যুগ যুগ ধরে মানুষ ধর্ম পালন করে এসেছেন, যুগ যুগ ধরে মানুষ ধর্ম পালন করবেন, আমাদের সেটাতে নিয়ে আমাদের বলার কিছু নেই। মানুষ তো তিনি সৎভাবে তার ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, তাতে আমাদের কী অসুবিধা হতে পারে? সে যে একটি ছেলে কি একটি মেয়ের যে সাধারণভাবে একটা সাম্প্রদায়িকতা বিরোধী একটা চেতনা, যে একটা প্রোগ্রেসিভ চেতনা, সেই প্রোগ্রেসিভ চেতনাগুলো তো শুধুমাত্র কতগুলো ইলেকশনের স্লোগান থেকে আসে না, সেগুলোর কতগুলো সামাজিক গণকৃষ্টির মাধ্যমে তৈরি হয় একজন মানুষের চেতনা। এখন কথাটা হচ্ছে, আমার চারদিকের সাংস্কৃতিক সামাজিক পরিবেশটা যদি প্রোগ্রেসিভ দর্শন, বহুত্ববাদী দর্শনের যা উপাদান আমাদের ভারতের সংস্কৃতিতে আছে, আমাদের বাংলা সংস্কৃতিতে আছে, এটা রবীন্দ্রনাথ হতে পারেন, সেটা শ্রীচৈতন্য হতে পারেন, সেটা লালন ফকির হতে পারেন, সেটা হচ্ছে যা কিছু এরকম যা আমাদের প্রোগ্রেসিভ কালচারে রয়েছে, সেই সব কিছুকে সরিয়ে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাতে যে মানুষ কি একটি ছেলে কি একটি মেয়ে যে বড় হচ্ছে, তার সামাজিক, তার হচ্ছে সাংস্কৃতিক স্কুলিংটা কী হয়। যে ছেলেটি, যে মেয়েটি হয়তো স্কুলের একটা অনুষ্ঠানে কি কলেজের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি দেখত, সেই ছেলেটি কি সেই মেয়েটি এখন RSSের ক্যাম্পে গিয়ে হাত পা ছুড়ে এক্সারসাইজ করছে। কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিজ্ঞান মেলা বন্ধ হয়েছে পশ্চিমবাংলায়, RSSের স্কুলের সংখ্যা বেড়েছে। তুমি এতে খুশি হতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি মমতা, তুমি বলতে আমি তোমার ব্যক্তিগতভাবে তোমার কথা বলছি না, আমি বলছি কোনো একজন মানুষ, ধর আমি এতে খুশি হতে পারি, কি তুমি খুশি হতে পারি, রামচন্দ্র যদুমধু খুশি হতে পারে। তো প্রশ্নটা হচ্ছে, এইটা তো ঘটনা যে সমাজে রবীন্দ্রনাথ, শ্রীচৈতন্য, লালন সাঁইয়ের প্রিডমিনেন্স কমে আসবে এবং RSSের শাখা বাড়বে, সেই রাজ্যে
সিপিএমের ভোট কমবে, বিজেপির ভোট বাড়বে, এটা স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটুকু দায় নিতে হবে। আপনি লাল হাঁটাও বাংলা বাঁচাও করতে গিয়ে খালি সিপিআইএমকে কি বামপন্থীদেরকে রাজনৈতিক পরিসরে নয় সামাজিক পরিসরে কোণঠাসা করেছেন। উল্টো দিকে আপনার এমন কোনো অল্টারনেট সাংস্কৃতিক কোনো ন্যারেটিভ ছিল না যা দিয়ে আপনি বামপন্থীদের কালচারাল সোশ্যাল ন্যারেটিভটাকে আপনি রিপ্লেস করবেন। আপনার কাছে ন্যারেটিভ মানে হচ্ছে 21শে জুলাই আপনি মঞ্চে দাঁড়িয়ে থাকবেন, যত রাজ্যে টালিগঞ্জের এটোকাটা চাটা কতগুলো দালাল আপনার পেছনে বসে থাকবে। এতে বলে এই মিমি ওটা একটু হাত নাড়ো, এই নুসরাত ওকে একটুখানি ফ্লাইং কিস দাও তো, এই দেব একটু নেচে দাও তো। এখানে আপনার হচ্ছে এটা কালচারাল ন্যারেটিভ। আপনি কিছু হচ্ছে টালিগঞ্জের এটো কাঁটা চাটা মাল এসে আপনার হয়ে ভোট প্রচার করে দেবে, তার বদলে আপনি কাউকে ধরে এমএলএ করে দেবেন, কাউকে এমপি করে দেবেন, কাউকে ওই কমিটির চেয়ারম্যান করে তাকে একটা গাড়ি দিয়ে দেবেন। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের কোনো সাংস্কৃতিক ন্যারেটিভ নেই, কোনো সামাজিক ন্যারেটিভ নেই। সমাজে দুটো ন্যারেটিভ রয়েছে, বামপন্থীদের কি সামগ্রিকভাবে গণতান্ত্রিক প্রোগ্রেসিভ একটা ন্যারেটিভ, যেটার কথা আমি বললাম। উল্টো দিকে একটা রয়েছে আরএসএসের একটা ন্যারেটিভ, তারও অনেকগুলো জোরালো উপাদান আছে, সাংস্কৃতিক উপাদান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের প্রতি ওনার যে একটা মানে কয়েক দশকের ঘেন্না, সেইটাকে চরিতার্থ করতে গিয়ে যেটা করেছেন যে সাংস্কৃতিক সামাজিক স্পেসটাকে উনি খালি করেছেন, বামপন্থী থেকে সরিয়েছেন। ওনার নিজের সেখানে দেওয়ার কিছু ছিল না, শূন্যস্থান তো কখনো শূন্য থাকে না, সেখানে অন্য একটা হাওয়া আছে সেটাকে পূরণ করে দেয়। অকাতরে আরএসএসের শাখা থেকে শুরু করে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র হচ্ছে আরএসএসের সেই বিষ পশ্চিমবাংলায় ছড়িয়েছে। তার একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন হবেই সমাজে, সেটা হয়েছে। তার বিরুদ্ধে লড়াই আমাদেরকেই করতে হবে, বামপন্থী থেকেই করতে হবে, সেই করতে আমরা সচেষ্ট। সেই লড়াইটা খুব একটা সহজ নয়, আমরা চেষ্টা করছি, সেটা ঠিক। আর তুমি যেটা বললে যে বাবরের ইতিহাস, কেউ তো বলতে পারবে না ভাই এটাকে বানিয়েছি, তখন বাবর আমি না সুতরাং সত্যি কথা যদি বলা হয়, মানুষের কাছে নিয়ে যাওয়া হয়, এটা নিয়ে অস্বস্তি হতে পারে কাদের? যারা মানুষ সত্যি ইতিহাস জানলে তাদের ন্যারেটিভটা ভেঙে পড়ছে, তাদেরকে নিয়ে তাদের সমস্যা হতে পারে। যেমন ওই সাভারকারের মাফিনামাটা মিথ্যে নয়, ওই যে লেখা আছে যে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় এবার আমি বাকি জীবন কোম্পানির দাস হয়ে থাকবো এবং মহারানী ভিক্টোরিয়ার সেবা করব, যেরকম সাভারকারের মাফিনামাটাও মিথ্যে নয়, সেরকম বাবরের চিঠিটাও মিথ্যে নয়। এখন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, সোশ্যাল মিডিয়ার কথা বলে তুমি দেখবে আমার প্রোফাইল আমি গতকালই শেয়ার করেছি, এক ভদ্রলোক তিনি লিখেছেন, একটা ঘটনা লিখেছেন। তিনি বোধহয় একটি হোমস্টে বা এয়ারবিএনবি কিছু একটা চালান। বলে একবার আমার কাছে একটি ছেলে আমাকে থাকবে বলে অ্যাপ্লাই করলো, সে ভদ্রলোক রামকৃষ্ণ মিশনের ছাত্র যিনি এটা চালান। বললেন যে আমার কাছে আসলো, সে আমাকে বলেছিল যে সে একটি আরএসএস স্কুলে পড়াশোনা করেছে। তো বলে ঠিক আছে, আমি ওকে বলে দিলাম ভাই আমি কিন্তু খুব একটা ধার্মিক লোক নই, তা তুমি এসো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার এটা বলে রাখলাম তুমি বিরাট ধার্মিক পরিবেশ আমার এখানে আশা করো না। বলছে হ্যাঁ ঠিক আছে, ছেলেটা খুব ফেয়ার ছিল, হ্যাঁ এসছে থেকেছে। ও এই কথা সে কথা বলতে বলছে আপনি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আপনি বিবেকানন্দর ওই স্কুলিংয়ে বড় হয়েছেন, তা আপনি হচ্ছে মুসলমানদের ঘেন্না করেন না? বিবেকানন্দ বলেছেন যে হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শিকাগো স্পিচে। তখন সে ভদ্রলোক বললেন তোমাকে কি আরএসএস স্কুলে খালি এইটুকু শেখানো হয়েছে? তখন ছেলেটি বললো হ্যাঁ। বলে আমি তোমাকে বিবেকানন্দের পুরো স্পিচটা দেখাচ্ছি। উনি বিবেকানন্দ বলেছিলেন যে আমি সেই ধর্ম থেকে এসেছি যে ধর্ম কয়েক শতাব্দী ধরে পৃথিবীকে সত্য অহিংসা শিখিয়েছে, যে ধর্ম সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করেছে, টলারেন্স দেখিয়েছে। We are not only proud of our religion, but we as Hindus, we believe all religions to be true. এবার we believe all religions to be true, এই লাইনটা তোমাকে আরএসএস স্কুলে শেখানো হয়নি? ওই ছেলেটা বিশ্বাসই করছে না যে আদৌ বিবেকানন্দ এই লাইনটা বলেছিলেন। বলে তারপর আমি ওকে ইন্টারনেট থেকে বিবেকানন্দ শিকাগো স্পিচ খুলে দেখালাম, ও নিজের মতো করে সার্চ করে স্পিচগুলো খুলে দেখে এই বয়সে যে কপাল চাপড়াচ্ছে যে আমাকে গোটা বিবেকানন্দ স্পিচ থেকে একটা লাইনকে তুলে আমাকে আরএসএস শিখিয়ে আমাকে একরকমভাবে বড় করেছে। এবং তারপরে আরও এরকম 2-3টে উদাহরণ দিয়েছেন কীরকমভাবে আরএসএস স্কুলে ইতিহাসকে ডিস্টর্ট করা হয়, কীরকমভাবে রামকৃষ্ণ শিক্ষা বিবেকানন্দ শিক্ষাকেও আরএসএস স্কুলে ভুলভাবে দেখানো হয়। সুতরাং কথাটা হচ্ছে যে কবির সুমনের একটা গানের লাইন ছিল যে ওই সজাগ থাকার যুক্তিগুলো কাদের চক্ষুশূল। হ্যাঁ, তো সজাগ থাকার যুক্তি যদি কারোর চক্ষুশূল হয় তো আমরা কী করতে পারি বলো? তাহলে আমরা সত্যি কথা বলবো না, তো হতে পারে না। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভ একদম ক্লিয়ার যে তারা বামফ্রন্টের একেবারে বিরোধী, কিন্তু তোমাদের ক্ষেত্রে কংগ্রেসের সময়কালীন অবস্থাতে তখন তোমরা একেবারে কংগ্রেসের বিপরীতে ছিলে, তোমরাই আবার কংগ্রেসের সঙ্গে সংঘবদ্ধ হচ্ছ। দেখো কংগ্রেসের সাথে এটা আমার মনে হয় যে এটা খুব মানে কথাটা সত্যি, কিন্তু ইনকমপ্লিট সত্যি। কংগ্রেসের সাথে বামপন্থীরা অতীতে বহু সময় যখন বামপন্থীর সাথে কংগ্রেসের আদায় কাজ করা হয় তখনও বহু প্রশ্ন এক জায়গায় এসছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, ইন্দিরা গান্ধীর পাশে সবার আগে ভারতে দাঁড়িয়েছিল ভারতের কমিউনিস্টরা। সেই সময় আমাদের
আমাদের লোকের রাস্তায় মারা যাবে। বিজেপির সঙ্গে অ্যাটাচড হয় বা বিজেপির সঙ্গে যদি সংঘবদ্ধ হওয়ার চেষ্টাও করে, ব্যাংক ন্যাশনালাইজেশন যখন ইন্দিরা গান্ধী করেছিলেন, বামপন্থীরা সমর্থন করেছিল, সেই সময় রাস্তাঘাটে আমাদের লাশ পড়ে থাকতো, ইন্দিরা গান্ধীর দল হাতে খুন হয়। সুতরাং এটা ইনকমপ্লিট হিস্ট্রি। ইউপিএ সরকারের আমলেও তো আমাদের সমর্থনে কংগ্রেস সরকার দেশ চালিয়েছে। সুতরাং এটা নতুন কি দেখছো? কংগ্রেসের সাথে আমাদের তর্ক ছিল বা তর্ক এখনও রয়েছে, এডুকেশন পলিসি কী হবে তাই নিয়ে, তার হেলথ পলিসি কী হবে তাই নিয়ে, ব্যাংকিং পলিসি কী হবে তাই নিয়ে, ফাইন্যান্সিয়াল পলিসি, এগুলো দ্বারা সুস্থ গণতন্ত্র একটা সুস্থ তর্ক। তৃণমূলের সাথে তর্ক হয় কোন এই নেতাটা বড় চোর না ওই নেতাটা এই বেশি কাটমানি খাবে নাকি ও বেশি কাটমানি খাবে, এর নামে বেশি ধর্ষণের মামলা আছে নাকি ওর নামে ধর্ষণের মামলা আছে। সুতরাং এগুলো তো কোনো রাজনৈতিক ডিসকোর্স নয়। ওরা তো একটা দল হিসেবে ওরা তো কোনো, দেখো কোনো রাজনৈতিক দল চোরেদেরকে আশ্রয় দিয়েছে, এটা আনফর্চুনেট, কিন্তু বহু ক্ষেত্রে এটা দেখা গেছে। তো একদল চোর মিলে নিজের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে, তো তৃণমূল না থাকলে কেউ দেখা যেত না। সুতরাং তৃণমূলের সাথে তো বাকি কোনো দলের তুলনা চলে নাকি এখানে। বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, এবার একেবারে ওয়ান লাইনে তোমার থেকে জানার চেষ্টা করবো, কত দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক নম্বর দেবো, আমি 10-এ 10 দেবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমি কোনো ব্যঙ্গ করছি না। মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে আমি খুব ফেয়ারলি বলছি, হয়তো 2-3 দেবো, 0 নিশ্চয়ই দেবো না। উনি নিশ্চয়ই 10 বছরে কোনো ভালো কাজ করেন নিয়ে তো কেউ বলতে পারেন না। নিশ্চয়ই 2-3টে পলিসি হয়তো উনি বলতেই পারেন যে এটা ঠিকই আছে। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে 100 বার উনি সফল। একজন ভারতের একজন নেত্রী একটা দল তৈরি করেছেন, করে নিজে একটা রাজ্যে ক্ষমতায় এসছেন, তার দলের এতজন কর্মীকে এত বছর ধরে তাকে জিতেছেন যখন, তখন খালি না, যখন হেরেছেন তখনও তাদেরকে মনোবল ধরে রাখার চেষ্টা করেছেন। এটা তো যে কোনো পলিটিক্যাল লিডারের একটা অ্যাচিভমেন্ট, আমি কখনো সেটাকে অস্বীকার করবো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বিজেপির সদস্য নরেন্দ্র মোদী? বিজেপি সদস্য হিসেবে নরেন্দ্র মোদী কী রাজকার্য করেছেন আমার কোনো ধারণা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে কী করেছেন আমরা চোখের সামনে দেখেছি। নরেন্দ্র মোদী গুজরাটে বিজেপি নেতা হিসেবে কী কাজ করেছেন না করেছেন বা কী লড়াই করেছেন আমি তো দেখিনি। আমি সত্যি কথা শুনিও নি কখনো। আমি ওনার নাম প্রথম শুনেছিলাম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে, নাঙ্গা ভাঙ্গা করছেন, তারপরে শুনেছি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। সুতরাং ওনাকে আমার এই প্রশ্নে বিচার করার আমার সুযোগ, আমার ইনফরমেশন নেই। আমার যারা দেখেছে তারা বলতে পারবে। একেবারে ধন্যবাদ তোমাকে শতরূপদা আমার সঙ্গে জয়েন করার জন্য, প্যাকেজে জয়েন করার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন একেবারে শতরূপদার সঙ্গে স্পেশাল একটা ইন্টারভিউ। কিন্তু সময় হচ্ছে এখন, এত তো ইন্টারভিউ হয় বা এত কিছু সাক্ষাৎকার হয়, মূল কি বিষয় দাঁড়িয়ে আসে, কনক্লুশন কি দাঁড়িয়ে আসে? কনক্লুশন এটাই দাঁড়িয়ে আসে যে সব মানুষের সঙ্গে একান্ত সাক্ষাৎকার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এরকম ইম্পর্টেন্স সব কিছু বিষয় দেখার জন্য, সাক্ষাৎকার দেখার জন্য প্রাইম টিভিতে নজর রাখতে হবে অঞ্জনের সাথে। ধন্যবাদ।